প্রত্যেকটি সম্পর্ক খুব বেশি মূল্যবান। তবে কিছু কিছু মানুষের কাছে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু মানুষের কাছে গুরুত্বহীন। তবে একটি সম্পর্ক ঠিক তখনই মজবুত হয় কিংবা সারা জীবন টিকে থাকে যখন সেই সম্পর্কের মধ্যে মানুষগুলোর উভয়ের ভূমিকা সমান থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কারোর সাথে না কারোর সাথে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছি। দেখবেন আপনার দিক থেকে হয়তো সম্পর্কটা ঠিকঠাকই আছে, হয়তো বা অন্য দিক থেকে সেই সম্পর্কটা ঠিকঠাক নেই। আবার অন্য দিক থেকে সম্পর্কটা হয়তো ঠিক আছে, আপনার দিক থেকে হয়তো সম্পর্ক ঠিক নেই। এভাবেই কিন্তু আমাদের জীবনযাত্রা চলছে এবং চলতেই থাকবে। কিছু জামা কাপড় ছিল, রাত্রিবেলা গুছানো হয়নি, সকালবেলা সেগুলো গুছিয়ে নিয়েছি। আর সকালের নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি। গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া রাতে অফিস থেকে আসার সময় কিছু বিস্কিট, তারপর কেক, এগুলো শুকনো খাবার নিয়ে আসছিল। তো রাত্রিবেলা ওগুলো গুছানো হয়নি, ওইভাবেই পলি ব্যাগে রেখে দিয়েছিলাম। দেখা যায় অনেক রাতে এসেছে, তো ওই সময় আর এই কাজগুলো করা হয়নি। তো এখন হাতে একটু সময় পেয়েছি আর সেই কাজগুলো করে নিচ্ছি। আমরা মেয়েরা মনে করি সংসারের অনেক দায়-দায়িত্ব সব কিছু আমাদের একাদের উপরেই বুঝি নির্ভর করে। আমরা আসলে অনেকেই ভুল ধারণা নিয়ে বসে থাকি। একজন পুরুষ মানুষের উপরে কিন্তু দায়িত্ব কোনো অংশ দিয়ে কোনো অংশে কম নেই। একজন পুরুষ মানুষের উপরে অনেক অংশ দায়িত্ব কিন্তু পড়ে থাকে। একজন পুরুষ মানুষ সারাদিন বাইরে ইনকাম তো করেই, সেই সাথে কিন্তু তার মাথায় চিন্তা থাকে তার ঘরের যে লোকজন আছে, সদস্যরা, তারা কি খাবে, কোন বেলায় কোন খাবারটা তাদের দিতে হবে, এই সব কিছু কিন্তু তাকেই অ্যারেঞ্জ করতে হয়। আর আমরা মেয়েরা কিন্তু বাসায় বসে শুধু সেই খাবারগুলো হাতের কাছে থাকে আর সেগুলো শুধু পরিবেশন করেই বাচ্চাদের সামনে তুলে ধরি। কিন্তু সেই খাবারটা কিন্তু অ্যারেঞ্জ করে আনতে হয় একজন পুরুষ মানুষের, আর সেটা অ্যারেঞ্জ করা কিন্তু চারটিখানি মুখের কথা না। তো আমরা অনেক মেয়েরাই কিন্তু মনে করি সব দায়িত্ব আমাদের একাদের উপরই, কিন্তু এটা কিন্তু একটা নিতান্তই ভুল ধারণা পুষে রাখি আমরা। ওই দিন যখন ডাক্তারের কাছে গেছিলাম, অনেক আপুরাই আমার জন্য কমেন্টে বলেছিলেন, আপু তোমার কিছুই হবে না, দোয়া করি তোমার সব রিপোর্ট ভালো আসবে। তো ওই সময় ডাক্তারের কাছ থেকে আসার সময় যখন টেস্টগুলো দিয়ে আসছি, তখন এই কাঁচা মালটাগুলো নিয়ে আসছিলাম। তো এই মালটাগুলো ভাবছি কেমন না কেমন খেতে হয়, কখনো খাইনি, এই জন্য নিয়ে আসলাম। আর গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ব্যাংকে কিছু টাকা জমিয়েছি। তো টাকাগুলো যেহেতু আমি জমিয়েছি, আপনাদের ভাইয়া কখনোই এই টাকাগুলো নিবে না। এটা দিয়ে আমি নিজেই কিছু কেনাকাটা করব। যদিও আমি তার হাতে দিয়েছিলাম, কিন্তু সে বলছে যে না, এই টাকা আমি কখনোই নিব না, এটা দিয়ে তুমি যা খুশি তাই করো। তো যেহেতু সে পারমিশন দিয়ে দিয়েছে, তারপরও আমি চাইনি যে এই টাকাটা আমি নিব। তার হাতে থাকবে, সে যদি প্রয়োজন অনুযায়ী আমাকে যা কিছু কিনে দেয়, কিন্তু তার কাছে টাকাটা আমি কোনোভাবেই দিতে পারিনি। তো এটা দিয়ে সংসারের টুকিটাকি কিছু কেনাকাটা করব ভাবছি। যখন হাতে টাকা পেয়েছি তখন কিনবো না আর সেই টাকা নিয়ে বসে থাকবো, সেটা তো হতেই পারে না। মেয়েদের হাতে টাকা থাকলে তারা কিন্তু সংসারের জিনিসপত্র কেনার জন্য পাগল হয়ে যায়। তো আরএফএল বেস্ট বাইতে গেছিলাম, সেখান থেকে পছন্দের একটা পাতিল কিনে নিয়ে এসেছি। পাতিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আসলে আমি যে শুধু একা টাকা হলেই সংসারের জন্য কেনাকাটা করি এমনটা কিন্তু না। মেয়েদের হাতে টাকা হলেই তারা সংসারের জিনিসপত্র কেনার জন্য পাগল হয়ে যায়। তো এই পাতিলটার দাম নিয়েছিল 1575 টাকা। তো আমার যেহেতু ইন্ডাকশনে আমার রান্না করতে হয়, গ্যাস থাকে না, আমার মতো হয়তো অনেক আপুরাই ইন্ডাকশনে রান্না করেন গ্যাসের সমস্যার কারণে। তো দেখা যায় যে এই পাতিলটাতে ভাত, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুই আমি রান্না করতে পারবো। এখানে 6 লিটারের জন্য এটা আছে, 6 লিটার ধরবে। তো দেখা যায় আমি 2 কেজি চালের মতো এখানে রান্না করা যাবে, এরকম আর কি। আর এখানে হচ্ছে এমনি সংসারের জন্য টুকটাক কিছু জিনিসপত্র। এটা একটা পানির বোতল নিয়েছি টেবিলে রাখার জন্য। আসলে হাতের কাছে যা পেয়েছি সেটাই নিয়েছি। যখন পার্সে টাকা থাকে তখন কিন্তু সামনে যেটা পড়ে সেটাই নিতে মন চায়।
তো এই বোতলটা ভালো লেগেছে, যে টেবিলের উপরে একটা পানির বোতলের জন্য এটা নিয়েছি। বোতলের কালারটা আমার কাছে ভালো লেগেছে। যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যখন মেয়ে মানুষেরা একটু বাহিরে যায় তখন কিন্তু তাদের নজরটাই থাকে আশেপাশে, যে বাহিরে কোথায় কি আছে, কোনটা কেনা যাবে সংসারের জন্য। তো এখানে আমি রান্নাঘরের জন্য একটা হাতা নিয়েছি, আর কিছু থালাবাটি দেওয়ার জন্য কিছু স্ক্র্যাপ নিয়েছি, এই যাবতীয় এই কিছুই, আর একটা ছাঁকনি নিয়েছি চা ছেঁকার জন্য। বেশি কিছু নিইনি, দামিও জিনিসের মধ্যে শুধু পাতিলটাই নিয়েছি। আমি ওটা কেনার জন্যই গিয়েছিলাম, সাথে এই টুকটাক জিনিসপত্রগুলো কিনেছি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। পাতিলটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এই পাতিলটা আমি অনেক দিন যাবৎ কিনতে চেয়েছি। দেখা যায় হাতে তেমন টাকা ছিল না এই কারণে, আর পাতিলটার দাম যেহেতু একটু বেশি এই কারণেও কেনা হয়নি। আর ইন্ডাকশনের জন্য চাইছি আরও কিছু পাতিল কিনবো। তো ওখানে জিনিসপত্র গুছিয়ে রেখে তারপর চলে আসলাম কিচেনে, যেহেতু মালটা কিনে নিয়ে আসছি। পাকা মালটা তো অনেক খেয়েছি, এই মালটাটা খাওয়া হয়নি। আপনাদের অনেকের ভিডিওতে দেখি আপুরা এই মালটাটা অনেক কিনেছেন, খাচ্ছেন, কিন্তু আমি কখনো খাওয়া হয়নি আমার। তো আমি একদিন বলেছি আপনাদের ভাইয়াকে যে এই মালটাটা কিনো, তো আপনাদের ভাইয়া বলছে ওটা কেমন হয় না হয় এই ভয়তে কিনে না। তো এটার দাম কিন্তু বেশি না, মাত্র 100 টাকা কেজি করে বিক্রি করে। তো আমি ভয়ে ভয়ে কিনেছি, তারপর কাটার পরে দেখতে পাচ্ছি যে না, ভিতরটা কিন্তু দেখতে সুন্দর মাশাল্লাহ, আর রসালো একদম। তো আমি মনে করেছিলাম যে হয়তোবা এর ভিতরটা খেতে লেবুর মতো টকটক লাগবে, বা ওই যে আমরা টক যে মালটা খাই ওইটার মতো হবে হয়তো। কিন্তু ভিতরটা কাটার পরে কিন্তু চিন্তাধারাটা একদম চেঞ্জ হয়ে গেছে। ভিতরটা কিন্তু দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর, আর খাবার পরে তো যাই হোক অনেকটাই ভালো হয়েছে। তো আপনাদের ভাইয়া বলছে যে না, আসলে আমি বুঝতে পারিনি যে এর ভিতরটা এতটা ভালো হবে, এরপর থেকে কিনবো, কারণ এর আগে তো কখনো বুঝতে পারিনি যে ভিতরে এমন হবে। আসলে আমরা উপর থেকেও অনেক সময় অনেক কিছু দেখে দূর থেকে জাজ করি, এটা কখনোই করা উচিত না, কারণ উপর থেকে কোনো কিছুই কিন্তু জাস্টিফাই করা যায় না যে কার ভিতরে কেমন। কারণ অনেক সময় দেখবেন আপনি একটা আলু কাটতে যান, আলুর উপরটা কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু কাটার পরে ভিতরটা কিন্তু ফোসা এবং কালো। তো এমনই কিন্তু যে ধারণা ছিল সেই ধারণাটা কিন্তু ভুল। তো এখানে কাটার পরে সবাই মিলে খেয়েছি, মাশাল্লাহ অনেকটাই ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় আরও কিছু কাজ করেছি, কাজ করা শেষ করে তারপর চলে এসেছি রান্না করতে। যেহেতু গ্যাস থাকেই না, তো আস্তে আস্তে রান্না করতে এসেছি, যে গ্যাস আসবে তারপর রান্না করব। তো এখানে হচ্ছে আজকে করলা ভাজি করব। তো আজকে করলা না, এটাকে আমরা বরিশালের ভাষায় উস্তা বলি, কে কোন ভাষায় বলেন কমেন্ট করে কিন্তু জানাবেন। করলা হচ্ছে যেটা একটু বড় বড় টাইপের লম্বা, যেটা হাইব্রিড করলা, আর এটা তো ছোট ছোট হয় আর কি, সেটাকে আমরা উস্তা বলি বরিশালের ভাষায়। তো আজকে হচ্ছে এই করলাটা ভাজি করব আর ডিম ভুনা করব, আর হচ্ছে তরকারি অলরেডি একটা রান্না করা আছে, পটল আনাজ রান্না করা আছে। তো সেটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ সেটা আমি সকালবেলা রান্না করেছিলাম। তো যেহেতু গ্যাসের সমস্যা আছে, আর এমনিতেও আজকে তরকারি মাছ মাংসের মধ্যে যাব না, সবজি দিয়েই আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলবো। কোন একটা সময় এমন ছিল যে রান্নাবান্না কখন কি করব তার কোনো হিসেব ছিল না, কিন্তু বর্তমানে একটা তালিকা করে নিয়েছি, যেমন সপ্তাহে কোন দিন কোন জিনিসটা খাবো। কারণ এমন তালিকা একটা লিস্ট করে নিলে হয় কি সহজ হয়, কারণ আপনি যদি সপ্তাহে প্রত্যেক দিন মাছ খান তাহলে কিন্তু আপনার দেখা যায় সপ্তাহে একটা অন্য রকমের খরচ চলে যায়। আর যদি আপনি অন্য রকমের একটা লিস্ট করে নেন যে আজকে মাছ খাবেন, কালকে ডিম, আর পরের দিন আপনি সবজি খাবেন, বা তারপরের দিন আপনি মাছ মাংস কোনো একটা খাবেন, এরকম যদি একটা লিস্ট করে নেন তাহলে কিন্তু আপনার সপ্তাহে কিন্তু অনেক খরচাও কমে যায়, সেই সাথে কিন্তু আপনার খাবারের মেনুটাও ঠিক থাকে। তো এদিকে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি।
আর অফ ক্যামেরায় আমি ডিমের কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো হালকা একটু তেলে ভেজে তারপরে ভুনা করব। আমি যখন ডিম ভুনা করতে আসি বা ডিম ভাজি করতে আসি, আমার পিছনের দিনগুলোর কথা খুবই মনে পড়ে, কারণ আমার অপছন্দের খাবারের মধ্যে ডিমটাই ছিল। আমি যখন স্কুলে যেতাম তখনই সকালবেলা দেখা যেত যে ডিম দিয়ে ভাত খেতে হতো। অনেক ভোরে স্কুলে যেতাম, দেখা যায় 7টার সময় স্কুলে যেতে হতো, আর ওই সকালবেলা ডিম দিয়েই খেতে হতো। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাকে না খেয়ে তারপরে স্কুলে যেতে হতো। তো ওই থেকেই আমি ডিমটাকে কিন্তু অপছন্দ করি। ইভেন এখনও আমার ডিম তেমন একটা ভালো লাগে না। তারপরও কিন্তু নিজের সংসারে খেতে গেলে কিন্তু হিসেব করে চলতে হয়। আর বিয়ের আগে যে জিনিসটা আপনার কাছে অপছন্দনীয় ছিল, সেই জিনিসটা কিন্তু বিয়ের পরে আপনার কাছে দেখবেন পছন্দনীয় হয়ে ওঠে। তার কারণ একটাই, কারণ সংসার জীবনে চলতে গেলে সব কিছুই কিন্তু আপনার হিসেব মতো চলতে হয়। আমি এমনটাও দেখেছি যে মেয়েটা বিয়ের আগে যে জিনিসটা খেত না, যে খাবারটা দেখলে রাগ করে শুয়ে থাকতো, ইভেন আমি যে জিনিসটা আমি খেতাম না, রাগ করে শুয়ে থাকতাম, সেই খাবারটা কিন্তু আমি এখন হাসি মুখে রান্না করি নিজের সংসারে এসে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, যে জিনিসটা বাবার বাড়িতে বসে খেতাম না, রাগ করে শুয়ে থাকতাম মুখ গোমড়া করে, আর এখন কিন্তু সেটা হাসি মুখে আমাকে রান্না করতে হচ্ছে। এই ডিমটা যখনই রান্না করতে আসি আমার সেই দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যায়। তারপরও এখনও কিন্তু সেই ডিম রান্না করে হাসি মুখে কিন্তু খেয়ে উঠি। আর এগুলো অভিযোগ করার কিন্তু কোনো জায়গাও থাকে না। তো আমার কথা বলতে বলতে আমার কিন্তু ডিম রান্নাটাও হয়ে গেছে। ডিম রান্না বলতে ডিম ভুনা করেছি। তো সকালবেলা পটল আনাজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর করলা ভাজি তো করেছিলাম, একটু আগেই দেখতে পেয়েছেন। আর এই হচ্ছে ডিম ভুনা। তো আজকে রান্নাবান্না এটুকুই রাখবো, আর বেশি কিছু না। আজকে নিয়ম অনুযায়ী, মানে সাপ্তাহিক যে রুটিন অনুযায়ী, সেই অনুযায়ী আজকে নিয়মে পড়েছে ডিম। তো যাই হোক, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আমার বড় ছেলেটাও আমার মতো ডিম খেতে পছন্দ করে না। জানি না আজকে স্কুল থেকে এসে তার মতিগতি বোঝা যাবে। ও যখন স্কুল থেকে আসার পরে ও দৌড়ে এসে কিন্তু কিচেনে ঢুকে যায়। কিচেনে ঢোকার পরে যখন দেখে ডিম বা নিজের অপছন্দের খাবার, তখন কিন্তু তার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে তার পছন্দ হয়নি। তারপরেও কিছু করার নেই, দেখা যায় দুধ আছে, দুধ দিয়ে খেতে পারবে। ও আবার গুঁড়ো দুধ বা চিনি দিয়েও খেতে পারে। তো এই জন্য তেমন একটা চিন্তা করি না। তবে সবসময় চেষ্টা করি নিয়ম অনুযায়ী চলার। দেখা যায় বাচ্চা যেটা পছন্দ করে সেইটাই যে সবসময় দিতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার নিয়মেই সবসময় থাকার চেষ্টা করি, আর বাচ্চাকেই সেই নিয়ম মতো রাখার চেষ্টা করি। তো অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি। এখন এই তো দুপুরের খাবার দিয়ে দিচ্ছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।